কথা আছে যে নতুন ৯ দিন পুরানো ১০০ দিন, কিন্তু অহংকারের পট্টি যখন চোখের ওপর বাঁধা পড়ে তখন মানুষকে অভিজ্ঞতার মূল্য বোঝা আসে না। সে ভুলে যায় যে যে ভিত্তির ওপর সে দাঁড়িয়ে আছে সেটা ঠিক সেই পুরানো ইট দিয়েই তৈরি, যেগুলোকে সে আজ উখড়ে ফেলার চেষ্টা করছে। এই গল্পটা ঠিক সেই অহংকার আর এক নিষ্পাপ সত্যের। শহরের সবচেয়ে বড় শিল্প এলাকার মাঝখানে বর্ধমান টেকনোলজিসের বিশাল ভবন গর্বে মাথা তুলে দাঁড়িয়েছিল। এই কোম্পানি তার অত্যাধুনিক মেশিন আর নতুন প্রযুক্তির জন্য পরিচিত ছিল। কিন্তু আজ এই কাঁচ আর স্টিলের ভবনের ভিতরের পরিবেশ কোনো আগ্নেয়গিরির মতো জ্বলছিল। কোম্পানির মালিক মিস্টার যশ বর্ধন রাগে নিজের কেবিনের কাঁচে ঘুষি মেরে চিৎকার করছিলেন, আমার কাছে বাহানা চাই না, আমি এই মেশিন চালু চাই এক্ষুনি, এক্ষুনি। মিস্টার যশ বর্ধন এমন একজন মানুষ ছিলেন যিনি বিশ্বাস করতেন যে অভিজ্ঞতার চেয়ে মূল্যবান যৌবনের উদ্দীপনা আর কম্পিউটারের জ্ঞান। এই চিন্তাধারায় গত মাসেই কোম্পানির সেই ৫০ জন পুরানো এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন, যারা নিজেদের পুরো যৌবন এই কারখানায় খরচ করে দিয়েছিল। যশবর্ধনের কথা ছিল, তোমরা এখন পুরানো হয়ে গেছ, তোমাদের জায়গায় এখন নতুন প্রজন্মের ছেলেরা নেবে, যারা কোডিং জানে, হাতুড়ি চালানো নয়। আজ প্রজেক্ট টাইটানের উদ্বোধন ছিল। এই মেশিন কোটি কোটি টাকার ছিল এবং এটাকে বিদেশি বিনিয়োগকারীদের সামনে প্রদর্শন করার কথা ছিল, কিন্তু ঠিক সময় মেশিন কাজ করা বন্ধ করে দিয়েছিল। নতুন ইঞ্জিনিয়াররা যারা নিজেদের দামি ল্যাপটপ আর ট্যাবলেট নিয়ে মেশিনের চারপাশে ঘাবড়ে ঘুরছিল, বুঝতেই পারছিল না যে খারাপই কোথায়। তাদের কম্পিউটার স্ক্রিনে সবকিছু নরমাল দেখাচ্ছিল, কিন্তু মেশিন থেকে এক অদ্ভুত ঘর শব্দ আসছিল, আর সেটা ভয়ানকভাবে কাঁপছিল। গরম আর উত্তেজনায় ভরা সেই ঘরে এয়ার কন্ডিশনার চলার পরও সবার ঘাম ছুটছিল। ঠিক সেই সময় কারখানার উঁচু দেয়ালের বাইরে ঝলসানো রোদে ১২ বছরের একটা ছেলে, যার নাম রাঘব ছিল, নিজের নোংরা কুচকানো কাপড়ে ঘামে ভিজে কচরা বাঁধছিল। রাঘবের কাঁধে একটা পুরানো প্লাস্টিকের বস্তা ছিল, যাতে সে প্লাস্টিকের বোতল আর রদ্দি কাগজ জমা করত। হঠাৎ সে কারখানার লোহার গেটের কাছে থামল। সে নিজের কান গেটে ঠেকাল। ভিতর থেকে আসা ভারী মেশিনের কম্পনকে সে স্পষ্ট অনুভব করতে পারছিল। রাঘব চোখ বন্ধ করল। ওই শব্দটা তার কাছে কোনো অসুস্থ প্রাণীর করুণার মতো লাগল। সে প্রতিদিন এখানে কচরা বাঁচতে আসত আর মেশিনের শব্দগুলোকে সঙ্গীতের মতো শুনত। আজ সেই সঙ্গীত বেসুরো ছিল। তাকে তৎক্ষণাৎ বুঝে গেল যে মেশিন কাঁদছে। সে চিৎকার করছে যে তার ব্যথা কোথায়। রাঘব সাহস জোগাড় করে গেটে দাঁড়ানো সিকিউরিটি গার্ডের কাছে গেল। সে নিজের ফাটা পকেট থেকে কিছু বের করল না, শুধু নিজের নিষ্পাপ চোখে গার্ডকে দেখে বলল, আঙ্কেল, ভিতরে যে বড় মেশিন চলছে না, তার শ্বাস ফুলছে। যদি এখনই না থামানো হয় তাহলে সেটা ফেটে যাবে। গার্ড, যার নাম শামশির ছিল, সে তাচ্ছিল্য করে রাঘবকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। রাঘবের কাকড় থেকে কচরার দুর্গন্ধ আসছিল। শামশের নিজের লাঠি মাটিতে ঠুকে হাসল। চল ভাগ এখান থেকে। বড় এসেছে ইঞ্জিনিয়ার হতে, ২ কোটির ভিখারি আর কোটি টাকার মেশিন নিয়ে কথা বলছে। তোদের মতো সাহিলকে কি করে মেশিন কি জানা আছে? রাঘব হার মানল না। তাকে জানা ছিল যে ভিতরে কি হতে চলেছে। সে আবার বিনয় করল, আঙ্কেল, আমি সত্যি বলছি, যে ধুকধুক শব্দ আসছে সেটা পিস্টনের নয়। এখনও রাঘব নিজের কথা শেষও করতে পারেনি যে শামশের নিজের পকেট থেকে ২ টাকার কয়েন বের করে রাঘবের মুখে ছুঁড়ে মারল। কয়েনটা রাঘবের কপালে লেগে নিচে ধুলোয় পড়ে গেল। এই নে তোর আওকাত, আর দফা হয়ে এখান থেকে। যদি আবার দেখা যায় তাহলে তোর হাড় ভেঙে দেব, শামশির তাকে ধাক্কা দিয়ে বলল। রাঘব ধুলোয় পড়ে গেল, কিন্তু তার চোখ এখনও কারখানার সেই ভবনের দিকে আটকে ছিল, যেখান থেকে এখন বিপদের সাইরেনের শব্দ আসতে শুরু করেছিল। কারখানার ভিতরে হুলস্থুল পড়ে গেল। বিপদের সাইরেনের শব্দে কান ফেটে যাচ্ছিল। বিদেশি বিনিয়োগকারীরা, যারা কিছুক্ষণ আগে পর্যন্ত শ্যাম্পেনের গ্লাস হাতে নিয়ে হাসছিলেন, এখন নিজের যান বাঁচাতে বের হওয়ার দরজার দিকে দৌড়াতে লাগলেন। প্রজেক্ট টাইটান, যা কোম্পানির ভবিষ্যৎ আর যশবর্ধনের স্বপ্ন ছিল, এখন একটা টাইম বোমা হয়ে উঠেছিল। মেশিন ভয়ঙ্করভাবে কাঁপছিল, যেন সে নিজেরই ভিত্তি উখড়ে ফেলতে চায়। যশবর্ধনের মুখ রাগ আর ভয়ে লাল হয়ে গিয়েছিল। সে নিজের নতুন নিযুক্ত চিফ ইঞ্জিনিয়ার সামিরের কলার ধরে ফেলল। তুমি বলেছিলে যে এটা দুনিয়ার সবচেয়ে স্মার্ট মেশিন, তুমি বলেছিলে যে সবকিছু অটোমেটেড, তাহলে এটা থামছে না কেন? সামির কাঁপছিল, তার দামি চশমায় ঘামের ফোঁটা জমেছিল।
স্যার, সিস্টেম কমান্ড মেচ্ছে না। আমাদের কম্পিউটার দেখাচ্ছে যে সব ঠিক আছে, কোনো এরার কোড আসছে না। সেন্সর বলছে তাপমাত্রা স্বাভাবিক, কিন্তু মোটর ওভারহিট হচ্ছে। আমাদের বোঝা আসছে না, এটা লজিকের বিরুদ্ধে। তখনই একটা জোরালো ধমকা হলো, আর মেশিনের নিচের অংশ থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। যশবর্ধনের মনে হলো যে তার দুনিয়া শেষ হয়ে গেল। দম বন্ধ আর হতাশায় সে মেন গেটের দিকে দৌড়াল, হয়তো খোলা হাওয়ায় শ্বাস নিতে বা নিজের ভাগ্যকে গালি দিতে। যেই সে বাইরে এলো, দেখল যে গার্ড শামশের সেই ছোট ছেলে রাঘবকে লাঠি মারার জন্য হাত তুলছে। রাঘব ধুলোয় মাখামাখি হয়ে গিয়েছিল, তার গালে এখনও সেই কয়েনের আঘাতের চিহ্ন ছিল, কিন্তু তার কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা ছিল। সে পালানোর বদলে কারখানার দিকে তাকিয়ে চিৎকার করছিল, আরে ও সাহেব, কম্পিউটার বন্ধ করো না। তার গলা আটকে যাচ্ছে। হাওয়ার রাস্তা খুলো, নইলে সেটা ফেটে যাবে। যশবর্ধনের পা থেমে গেল। হাওয়ার রাস্তা, এই শব্দগুলো একটা অনপর কচরা মুখ থেকে অদ্ভুত লাগল, কিন্তু মেশিনের অবস্থা ঠিক যেন তার শ্বাস আটকে যাচ্ছে। ভিতরে ইঞ্জিনিয়াররা সফটওয়্যার বাগ খুঁজছিল, অথচ এই ছেলে অন্য কিছু বলছে। শামশের যশবর্ধনকে দেখে ভয় পেয়ে গেল। মালিক, এটা পাগল ছেলে, বারবার এখানে এসে ভিক্ষা মাগছে, আমি এখনই তাড়াচ্ছি। সে রাঘবের কলার ধরে টানাটানি করার চেষ্টা করল। ছাড়ো ওঠে। যশবর্ধনের কণ্ঠে বিদ্যুতের মতো কড়ক ছিল। শামশের ঝটকায় রাঘবকে ছেড়ে দিল। যশবর্ধন ধ্রুব পায়ে রাঘবের কাছে এলো। স্যুট বুট পরা কোটিপতি মালিক আর ফাটা কাপড় পরা কচরার দুর্গন্ধে ভরা রাঘব মুখোমুখি দাঁড়ালো। তোকে কি করে জানা যে তার গলা আটকে যাচ্ছে? যশবর্ধন হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন। তার চোখে ডুবতে থাকা জাহাজের ক্যাপ্টেনের মতো অসহায়ত্ব ছিল। রাঘব নিজের নোংরা আর কালি লাগা আঙুল দিয়ে কারখানার ছাদ থেকে বের হওয়া ধোঁয়ার দিকে ইশারা করল। সাহেব, আমি প্রতিদিন এখান থেকে কচরা তুলি, মেশিনের শব্দ আমার লড়ি। যখন আমি প্লাস্টিক জ্বালাই তখন আলাদা শব্দ হয়, আর যখন লোহা ঘষি তখন আলাদা। ভিতরের মেশিনটা কাঁপছে, তার তেল নয়, তার শ্বাসনালী আটকে গেছে। সে কাঁপছে বলে যে সে নিজেকে উড়িয়ে বাইরে আসতে চায়। আপনাদের কম্পিউটারকে মেশিনের ব্যথা শোনা যাবে না সাহেব, সে শুধু বিদ্যুতের হিসাব রাখে। যশবর্ধনের কাছে হারানোর কিছু ছিল না। ভিতরে তার পড়াশোনা করা ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিল। সে এমন একটা সিদ্ধান্ত নিল যা পাগলামি ছাড়া কিছু ছিল না। এটাকে ভিতরে নিয়ে চলো, যশবর্ধন গার্ডকে আদেশ দিলেন। কিন্তু স্যার, এই নোংরা ছেলে ভিতরে কি করবে? ওখানে হাই সিকিউরিটি জোন। পিছন পিছন দৌড়ে আসা সমীর নাক সিটকে বলল। তার বিশ্বাস হচ্ছিল না যে তার বস একটা কচরা বাছাকে ভিতরে ডাকছে। ভাড়ে গেল তোমাদের সিকিউরিটি, আর ভাড়ে গেল তোমাদের ডিগ্রিওয়ালা মাথা। যশবর্ধন গর্জালেন। তার চোখে রক্ত উঠে এসেছিল। যদি এই মেশিন 5 মিনিটে ঠিক না হয়, তাহলে আমরা সবাই রাস্তায় চলে যাব, ঠিক এই ছেলের মতো। আসতে দাও এটাকে। রাঘব যেই সেই বিশাল হলে ঢুকল, তাকে মনে হলো যেন সে অন্য দুনিয়ায় এসে গেছে। এয়ার কন্ডিশন হাওয়ায় তার ঘামে ভেজা শরীর ঠান্ডা হলো, কিন্তু ওখানের পরিবেশ যুদ্ধক্ষেত্রের চেয়ে কম ছিল না। ডজনখানেক ইঞ্জিনিয়ার নিজেদের টাই আলগা করে ঘামে ভিজে কখনো স্ক্রিন দেখছে, তো কখনো একে অপরের ওপর চিৎকার করছে। সমীর রাঘবকে একটা নোংরা দৃষ্টিতে দেখে ব্যঙ্গ করে বলল, নিন স্যার, এসে গেছে আপনার বিশেষজ্ঞ। এই ছেলে, কোনো জিনিস ছুঁয়ো না, এই কিবোর্ড তোর পুরো খানদানের উপার্জনের চেয়ে দামি। রাঘব সমীরের কথা এমনি উপেক্ষা করল যেন মাছির গুঞ্জন। তার চোখ শুধু সেই দানবাকার মেশিনের উপর আটকে ছিল, যেটা এখন কোনো আহত প্রাণীর মতো থরথর করে কাঁপছিল। সে ধীরে ধীরে খালি পায়ে মেশিনের সবচেয়ে নিচের অংশের দিকে এগোল। ওখানের গরম অসহ্য ছিল, এত যে কাছে দাঁড়ানো ইঞ্জিনিয়াররা পিছিয়ে যাচ্ছিল, কিন্তু রাঘব এগিয়ে যেতে লাগল। আরে পাগল, ওখানে কি করছে? সেন্সর ওপরে লাগানো আছে, মাথা নিচে নেই। একজন তরুণ ইঞ্জিনিয়ার চিৎকার করে তাকে থামাতে চাইল। রাঘব মেশিনের কাঁপা অংশে নিজের হাতের তালু রাখল। লোহার তাপ তার তালু পুড়িয়ে দিল, কিন্তু সে হাত সরাল না। সে চোখ বন্ধ করে সেই তালকে অনুভব করতে লাগল, যেটা বেসুরো হয়ে গিয়েছিল। তাকে মনে পড়ল যে কচরার স্তূপে যখন কোনো পুরানো প্রেসার কুকার আটকে থাকত, তখন তাকে বের করতে শক্তি নয়, সঠিক জায়গায় একটা হালকা চাপ লাগত। সে নিজের কোমরে বাঁধা সেই পুরানো নোংরা বস্তায় হাত ঢোকাল। ওখানে উপস্থিত সবার শ্বাস থেমে গেল। এটা কি বের করবে? কোনো জাদুর কাঠি? রাঘব একটা মূর্ছে পড়া বাঁকা চোকা লোহার পাতা, মেটাল স্ট্রিপ বের করল। এটা কোনো পুরানো জানালার ভাঙা টুকরো ছিল, যেটা সে আজ সকালেই নর্দমার কাছ থেকে তুলেছিল। ওয়ে, সাবধান, যদি সেই কচরা মেশিনে ছোঁয়ায়। সমীর চিৎকার করে তাকে থামাতে ছুটল। এটা স্ক্র্যাচ দেবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
রাঘব মেশিনের পাশে লাগানো একটা সজ্জা প্যানেল, যেটাকে আধুনিক ডিজাইনের নামে সিল করে দেওয়া ছিল, তার মাঝে সেই লোহার পাতা ঢুকিয়ে দিল। ইঞ্জিনিয়ারদের মনে হচ্ছিল যে সে মেশিন ভাঙছে, কিন্তু রাঘব আসলে কিছু খুঁজছিল। সে পাতাটাকে একটা লিভারের মতো ব্যবহার করে পুরো শক্তি দিয়ে চাপ দিল। কট! একটা তীক্ষ্ণ শব্দ হলো, আর সেই সজ্জা প্যানেল খুলে গেল। তার পেছনে ধুলো আর গ্রিজে মাখা একটা পুরানো ম্যানুয়াল ভাল্ভ ছিল, যেটাকে নতুন কোডিংয়ের চক্করে সবাই ভুলে গিয়েছিল। সেই ভাল্ভ পুরোপুরি জ্যাম হয়ে গিয়েছিল, আর মেশিনের সব চাপ ওখানেই আটকে গিয়েছিল। রাঘব সেই লোহার পাতা ভাল্ভের খাঁজে ঢুকিয়ে এক ঝটকায় ঘুরিয়ে দিল। তারপর একটা লম্বা স্বস্তির সিটির মতো শব্দের সাথে মেশিন থেকে গরম বাষ্পের একটা ঝড় বের হলো, যেন মেশিন বছরের পর বছর পর শ্বাস নিল। পরের 10 সেকেন্ডের মধ্যে সেই ভয়ঙ্কর কাঁপুনি থেমে গেল। ঘর ঘর শব্দ শান্ত হল, আর মেশিন নিজের ধীর লয়বদ্ধ শব্দে গুনগুন করতে লাগল। কম্পিউটার স্ক্রিনে জ্বলতে থাকা লাল বিপদের চিহ্নগুলো হঠাৎ সবুজ হয়ে গেল। হলে নিস্তব্ধতা নেমে এলো, এত গভীর নিস্তব্ধতা যে কারো শ্বাসের শব্দ শোনা যেতে পারত। সেই মেশিন, যাকে কোটি পাকার সফটওয়্যার বুঝতে পারেনি, তাকে একটা কচরা বাছা ছেলে একটা মরচে পড়া লোহার পাতা দিয়ে শান্ত করে দিল। রাঘব নিজের ঘাম মুছল। সে সেই লোহার পাতা আবার নিজের বস্তায় রেখে পিছন ফিরে হতভম্ব দাঁড়ানো ইঞ্জিনিয়ারদের দেখল। তার চোখে কোনো অহংকার ছিল না, শুধু একটা প্রশ্ন ছিল, এখন কি আমি যেতে পারি? হলে ছড়ানো নিস্তব্ধতা যশবর্ধনের তালির শব্দে ভাঙল। যশবর্ধন ধীরে ধীরে সেই মেশিনের কাছে এলেন, যেটা এই মাত্র নতুন জীবন পেয়েছিল। সে সেই মরচে পড়া লোহার পাতা দেখলেন, যেটা এখনও ভালভে আটকে ছিল, আর তারপর সেই ছোট ছেলেকে, যে এখন নিজের বস্তা তুলে যাবার প্রস্তুতি নিচ্ছিল। থামো! যশবর্ধন ডাক দিলেন। তার কণ্ঠে এখন রাগ নয়, বরং এক অদ্ভুত ভারী আর সম্মান ছিল। সে নিজের পকেট থেকে নোটের একটা মোটা গোছা বের করে রাঘবের দিকে এগোলেন। তুমি আজ আমার ইজ্জত বাঁচিয়েছ। তুমি সেই কাজ করে দেখিয়েছ যা আমার কোটি টাকার ডিগ্রিধারী সেনা করতে পারেনি। এই নাও, এটা তোমার পুরস্কার। আরও কিছু চাইলে মাগো। রাঘব সেই নোটের দিকে তাকাল। এই টাকা এত যে তার পুরো বস্তির লোক 1 বছর আরামে খেতে পারত। কিন্তু রাঘবের চোখে চমক নয়, বরং একটা ফিকে হাসি ভেসে উঠল। সে টাকা নেবার জন্য হাত বাড়াল না, তার বদলে সে নিজের সেই নোংরা বস্তায় আবার হাত ঠোকাল। সুমির আর বাকি ইঞ্জিনিয়াররা শ্বাস রোধ করে দেখছিল। রাঘব বস্তার ভিতর থেকে প্লাস্টিকের বোতল আর কার্ডবোর্ডের মাঝে থেকে একটা বই বের করল। সেই বইটা ভয়ঙ্করভাবে মোড়ানো ভাঁজ করা ছিল। তার পাতা চা আর ঝোলের দাগে মাখা ছিল, আর কভার পেজ অর্ধেক ছিঁড়ে গিয়েছিল। রাঘব সেই বইটা যশবর্ধনের হাতে দিয়ে দিল। সাহেব, আমার আপনার টাকা চাই না। রাঘব শান্ত কণ্ঠে বলল, আমি কোনো জাদু করিনি, আমি মেশিন ঠিক করা এই বই থেকেই শিখেছি। যশবর্ধন অবাক হয়ে বইটা উল্টালেন। এটা ঠিক সেই প্রজেক্ট টাইটানের টেকনিক্যাল অপারেশন ম্যানুয়াল ছিল। তার পাতা উল্টাতেই যশবর্ধনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। পেজ নম্বর 42-এ লাল কালিতে একটা ডায়াগ্রাম আঁকা ছিল, যার নিচে স্পষ্ট লেখা ছিল, জরুরি অবস্থায় যখন ডিজিটাল সেন্সর ফেল করবে, তখন সাইড প্যানেলের নিচে থাকা ম্যানুয়াল বাইপাস ভাল্ভ ব্যবহার করুন। রাঘব সমীর আর তার টিমের দিকে ইশারা করে বলল, 3 দিন আগে যখন আপনাদের এই বড় সাহেবরা নতুন কম্পিউটার লাগিয়েছিলেন, তখন তারা পরিষ্কারের নামে এই বইটাকে পুরানো রদ্দি বলে জানালা থেকে বাইরে ফেলে দিয়েছিলেন। এটা আমার কচরার স্তূপে পড়েছিল। আমার মেশিন পছন্দ, তাই আমি রাতে রাস্তার আলোর নিচে বসে এটা পড়তে লাগলাম। আমি জানতাম না যে জ্ঞানকে এরা কচরা ভেবে ফেলছে, সেইটাই তাদের যান বাঁচাবে। পুরো ঘরে যেন সাপে ছোবল দিয়েছে। সমীরের মুখ লজ্জায় এত লাল হয়ে গিয়েছিল যে সে চোখ তুলতে পারছিল না। যে ম্যানুয়ালকে তারা আউটডেটেড আর বেকার বলে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, সেইটাই আজ কোম্পানিকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছিল। রাঘব নিজের কথা চালিয়ে গেল। তার কণ্ঠে এখন একটা ব্যথাও ছিল। সাহেব, আপনারা ভাবেন যে প্রতিটা নতুন জিনিস ভালো আর প্রতিটা পুরানো জিনিস বেকার। আপনারা পুরানো বই ফেলেছেন, আর হয়তো পুরানো লোকজনকেও বের করে দিয়েছেন। কিন্তু কচরা সেটা নয় যেটা পুরানো বা নোংরা। কচরা সেই চিন্তা যেটা অভিজ্ঞতার মূল্য দেয় না। যশবর্ধনের হাতে সেই ছেঁড়া বইটা কাঁপছিল। তাকে মনে হলো যেন রাঘব তাকে বই নয়, বরং একটা আয়না দিয়েছে। যশবর্ধন সেই ছেঁড়া বইটা বুকে জড়িয়ে ঠিক মেশিনের পাশে হাঁটুতে ভর দিয়ে বসে পড়লেন। তার সব অহংকার, সব অহমিটা সেই ঘাম আর গ্রিসে মাখা ছেলের সামনে গলে গিয়েছিল। তাকে মনে পড়ল সেই পুরানো ইঞ্জিনিয়ারদের মুখ, যাদেরকে সে বুড়ো আর বেকার বলে ধাক্কা মেরে বের করেছিলেন।
তাদের মধ্যে একজন শর্মাজি যাওয়ার সময় কেঁদেছিলেন আর বলেছিলেন, সাহেব, আমরা মেশিনকে নাড়ি দিয়েছিনি, কম্পিউটার শুধু সংখ্যা চেনে। আজ রাঘব সেইটাই প্রমাণ করে দিল। বিদেশি বিনিয়োগকারীরা যারা এতক্ষণ চুপচাপ এই তামাশা দেখছিলেন, এগিয়ে এলেন। তাদের মধ্যে একজন ধীরে তালি বাজাতে শুরু করলেন। দেখতে দেখতে পুরো হল তালির গর্জনে গম গম করে উঠল। এই তালি কোনো মেশিন চালার জন্য নয়, বরং সেই শিক্ষার জন্য যেটা আজ সবাই পেয়েছিল। যশবর্ধন দাঁড়িয়ে উঠলেন। সে নিজের চোখ থেকে চোখের জল মুছলেন আর সমীরের দিকে তাকালেন। সমীর তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে পাথরের মতো কঠোরতা ছিল। নিজের জিনিসপত্র গুছিয়ে নাও আর নিজের পুরো টিমকেও বলে দাও, বর্ধমান টেকনোলজিসের এখন এমন ইঞ্জিনিয়ারদের দরকার নেই যারা বইকে রদ্দি আর মানুষকে কচরা ভাবে। তোমাকে আপডেট হওয়ার নয়, মানুষ হওয়ার দরকার। ইউ আর ফায়ার্ড। সমীর কিছু বলতে পারল না। সে জানত যে তার ভুল ক্ষমার অযোগ্য। সে মাথা নিচু করে চুপচাপ বাইরে চলে গেল। তারপর যশবর্ধন রাঘবের সামনে হাঁটুতে ভর দিয়ে বসলেন, যাতে সে সেই ছোট ছেলের চোখে চোখ রেখে কথা বলতে পারেন। সে নিজের দুহাত জোড় করে নিলেন। বেটা, আমাকে মাফ করে দাও। আমিই নিজের কোম্পানিকে অন্ধ করে দিয়েছিলাম। তুমি আজ শুধু মেশিনই ঠিক করনি, তুমি আমার চিন্তার মেশিনও ঠিক করে দিয়েছ। রাঘব লজ্জায় পিছিয়ে গেল। আরে সাহেব, আপনি কি করছেন? আমি তো শুধু... যশবর্ধন রাঘবের হাত নিজের হাতে নিলেন। তুমি শুধু কচরা বাছা নও, তুমি এই শহরের সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার। তুমি কি আমার সাথে কাজ করবে? আমি তোমাকে স্কুলে পাঠাবো, ইঞ্জিনিয়ারিং পড়াবো, আর ততদিন তুমি আমার চিফ অ্যাডভাইজার থাকবে। আমার তোমার দরকার, এই কোম্পানির তোমার দরকার। রাঘব নিজের নোংরা কাপড় দেখল আর তারপর যশবর্ধনের আশায় ভরা চোখ। সে হেসে বলল, সাহেব, আমাকে স্কুলে যেতে হবে, আমাকে আরও পড়তে হবে, কিন্তু একটা শর্ত আছে। যশবর্ধন বললেন, যা মাগো সব পাবে। সেই যে পুরানো কাকারা ছিলেন না, যাদেরকে আপনি বের করে দিয়েছিলেন, তাদের আবার ডেকে আনুন। মেশিনকে তাদেরও মনে পড়ছে। রাঘব সরলভাবে বলল। যশবর্ধনের চোখ থেকে চোখের জল ঝরে পড়ল। সে রাঘবকে জড়িয়ে ধরলেন, এটা চিন্তা না করে যে তার দামি স্যুটে কালি লাগছে। আজই, এক্ষুনি তাদের আবার ডাকা হবে। পরের দিন বর্ধমান টেকনোলজিসের দৃশ্য পুরোপুরি বদলে গিয়েছিল। সকালের প্রথম রশ্মির সাথে সাথে গেটের বাইরে পুরানো ইঞ্জিনিয়ারদের ভিড় জমে গিয়েছিল। তাদের মুখে অবিশ্বাস আর আনন্দের ভাব ছিল। যশবর্ধন নিজে গেটে দাঁড়িয়েছিলেন, হাত জোড় করে সবার স্বাগত জানাচ্ছিলেন। শর্মাজি, সেই বৃদ্ধ ইঞ্জিনিয়ার যাকে সবচেয়ে অপমান করে বের করা হয়েছিল, যখন এগিয়ে এলেন, তখন যশবর্ধন ঝুঁকে তার পায়ে হাত দিলেন। আমাকে মাফ করে দিন কাকা, বাড়ির ভিত্তিকেই উখড়ে ফেলতে চলেছিলাম আমি। যশবর্ধন রুদ্ধ কণ্ঠে বললেন। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন কোম্পানির ভিতরে ছিল। এয়ার কন্ডিশন কেবিনে যেখানে আগে সমীর বসত, আজ সেখানে একটা ছোট চেয়ার আর একটা টেবিল লাগানো ছিল। সেই চেয়ারে রাঘব বসেছিল, পরিষ্কার স্কুল ইউনিফর্মে। তার হাতে কোনো ট্যাবলেট নয়, বরং সেই ছেঁড়া ম্যানুয়াল আর কিছু নতুন বই ছিল। যশবর্ধন রাঘবকে জুনিয়র টেকনিক্যাল কনসালটেন্ট পদ দিয়েছিলেন। তার কাজ মেশিন চালানো নয়, বরং মেশিনের কথা শোনা, আর এটা নিশ্চিত করা যে কোনো জ্ঞান চাই, সেটা পুরানো হোক বা নতুন, বেকার না যায়। কারখানার ভিতরের পরিবেশ এখন উত্তেজনাপূর্ণ নয়, বরং একটা পরিবারের মতো ছিল। পুরানো ইঞ্জিনিয়াররা নিজেদের অভিজ্ঞতা থেকে মেশিনের সূক্ষ্ম টিউনিং করছিলেন, আর নতুন ইন্টার্নরা তাদের কাছ থেকে শিখছিল। রাঘব স্কুলের পর সোজা কারখানায় আসত, আর শর্মাজির সাথে ঘুরে ঘুরে মেশিন পরীক্ষা করত। একদিন যশবর্ধন রাঘবের কাছে এসে জিজ্ঞেস করলেন, রাঘব, তুমি এখনও সেই পুরানো বস্তাটা নিজের কাছে কেন রাখো? এখন তো তোমার কাছে সব কিছু আছে। রাঘব নিজের নতুন ব্যাগের কোণে রাখা সেই পুরানো নোংরা বস্তা দেখে হাসল। সাহেব, এই বস্তাটা আমাকে মনে করিয়ে দেয় যে হিরে প্রায়ই কয়লার খনিতে আর বুদ্ধি কচরার স্তূপে পাওয়া যায়। এটাকে দেখে আমার মনে থাকে যে আমি কোথা থেকে এসেছি। সত্যিকারের অগ্রগতি সেই, যেটা পুরানোর ভিত্তির ওপর নতুনের নির্মাণ করে, না যে তাকে মুছে ফেলে। সেই সন্ধ্যায় যখন কারখানার চিমনি থেকে ধোঁয়ার বদলে আশার রশ্মি বের হচ্ছিল, রাঘব নিজের সেই লোহার পাতা বের করে শর্মাজিকে দিয়ে দিল। কাকা, এটা আপনার লাঠি, এখন আপনিই এই মেশিন সামলান। শর্মাজি নোনা চোখে তাকে আশীর্বাদ করলেন। কারখানার মেশিনগুলো এখন একটা মধুর সঙ্গীতের মতো চলছিল, যাতে অভিজ্ঞতার বাঁশি আর নতুন প্রযুক্তির তবলা ঠিক তালে মিলে গিয়েছিল। আর সেই গার্ড শামশেরকে
চাকরি থেকে বের করা হয়নি, বরং তাকে এখন গেটে নয়, গোডাউনে জিনিস গুনতে লাগিয়ে দেওয়া হয়েছিল, যেখানে তাকে প্রতিটা আসা যাওয়া করা লোককে নামাস্তে বলতে হতো। একটা এমন শিক্ষা যেটা তাকে নম্রতা শেখাচ্ছিল। সময়ের চাকা নিজের গতিতে চলতে লাগল। কয়েক বছরের মধ্যেই বর্ধমান টেকনোলজিস শুধু শহরের নয়, বরং পুরো দেশের সবচেয়ে সম্মানিত কোম্পানি হয়ে উঠল। কিন্তু এই সাফল্যের পিছনে এখন শুধু অত্যাধুনিক মেশিনের শব্দ নয়, বরং অভিজ্ঞতা আর নবীনতার একটা সুরেলা মিলন ছিল। রাঘব যশবর্ধনের সাহায্যে নিজের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করল। সে বড় হয়ে একজন যোগ্য আর চমৎকার ইঞ্জিনিয়ার হল। কিন্তু তার সরলতায় রত্তিভরও পরিবর্তন হয়নি। সে এখনও স্যুটবুট পরার বদলে নিজের সাধারণ শার্ট আর প্যান্টে কারখানার ফ্লোরে ঘুরতে পছন্দ করত। তাকে এসি কেবিনের চেয়ে বেশি সুখ মেশিনের মাঝে আর পুরানো কারিগরদের সাথে বসে চা খাওয়ায় মিলত। কারখানার রিসেপশন এরিয়ায়, যেখানে আগে বড় বড় ট্রফি আর বিদেশি সার্টিফিকেটের স্তূপ থাকত, এখন সেখানে একটা বিশেষ কাঁচের শোকেস রাখা হয়েছিল। সেই শোকেসের ভিতর মখমলের কাপড়ে কোনো সোনার মেডেল নয়, বরং সেই মূর্ছে পড়া লোহার পাতা আর সেই ছেঁড়া ম্যানুয়াল বই সাজানো ছিল। তার নিচে একটা সোনালি প্লেটে লেখা ছিল, আমাদের আসল সম্পদ সেই অভিজ্ঞতা যেটাকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম, আর সেই নিষ্পাপতা যেটা আমাদের বাঁচিয়েছিল। যখনই কোনো নতুন কর্মচারী বা বড় ভিআইপি কোম্পানিতে আসত, তখন যশবর্ধন গর্বে সেই শোকেসের দিকে ইশারা করে বলতেন, এটা আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ায় কোনো জিনিস আর কোনো মানুষ বেকার নয়। যেটাকে আমরা কচরা ভাবি, হয়তো সেইটাই আমাদের ডুবতে থাকা নৌকোকে তীরে পৌঁছানোর পথোয়ার হয়। রাঘবের গল্প সেখানকার প্রতিটা মানুষের চিন্তা বদলে দিয়েছিল। লোকেরা বুঝে গিয়েছিল যে ডিগ্রি তোমাকে মেশিন চালানো শেখাতে পারে, কিন্তু মেশিনকে অনুভব করা শুধু অভিজ্ঞতা আর সংবেদনশীলতাই শেখাতে পারে। অহংকার মানুষের চোখে পট্টি বেঁধে দেয়, কিন্তু নম্রতা সেই পট্টি খুলে দুনিয়ার আসল রূপ দেখায়। সেই সন্ধ্যায় ডুবতে থাকা সূর্যের লালিমার মাঝে রাঘব আর যশবর্ধন কারখানার ছাদে দাঁড়িয়েছিলেন। নিচে মেশিনগুলো নিজের তালে গুনগুন করছিল। রাঘব যশবর্ধন হেসে বললেন, যদি সেই দিন তুমি সেই কচরার স্তূপ থেকে সেই বইটা না তুলতে, তাহলে আজ আমরা কোথায় থাকতাম? রাঘব আকাশের দিকে তাকিয়ে গভীর স্বস্তির সাথে উত্তর দিল, সাহেব, কচরা তো শুধু আমাদের চিন্তায় থাকে। যেদিন আমরা অন্যকে ছোট ভাবা ছেড়ে দেব, সেদিন আমাদের সর্বত্র সোনাই সোনা দেখা যাবে। জীবনও সেই মেশিনের মতোই, যখন অহংকার আর অসাবধানতায় সম্পর্ক বা কাজের চাপ বেড়ে যায় আর সবকিছু ভেঙে পড়ার মুখে হয়, তখন প্রায়ই সমাধান কোনো বড় শক্তি থেকে নয়, বরং একটা ছোট, সরল আর সত্যিকারের চেষ্টা থেকে বেরোয়। ঠিক সেই মরচে পড়া লোহার পাতার মতো, সত্যের জয় হল, অহংকারের পরাজয় হল, আর একটা কচরা বাছা সবাইকে জীবনের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং শিখিয়ে দিল।